বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে, কারণ আজকে আরেকটি অফবিট জায়গার সন্ধান দেব আপনাদের। তার সাথে বলবো সেখানে কি করে যাবেন, কোথায় থাকবেন, দেখার কি আছে, সবটাই থাকছে আজকের ভিডিওতে। সুতরাং স্কিপ করলে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন। জায়গাটির নাম এবং তার সম্পর্কে জানতে হলে ভিডিওর প্রথম অংশটি আপনাকে দেখতেই হবে। আজকে যে জায়গাটির কথা বলবো তার পোশাকি নাম হলো আসামের কাশ্মীর। সুতরাং বুঝতেই পারছেন জায়গাটা কত সুন্দর হতে পারে। দক্ষিণ আসামের পাহাড়ি জেলা ডিমা হাসাও বহু জনজাতি ও উপজাতিদের বাসভূমি এবং স্বায়ত্তশাসিত অঞ্চল। অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যে স্বয়ংসম্পূর্ণ এই ডিমা হাসাও জেলার সদর শহর হল হাফলং, আসামের একমাত্র হিল স্টেশন। আপনাকে ডিমা হাসাও ভালোভাবে ঘুরতে হলে এই হাফলংকে কেন্দ্র করেই ঘুরতে হবে। হাফলংয়েই আছে ভারতের অন্যতম সুন্দর স্টেশন নিউ হাফলং, দুটো পাহাড়ের মাঝে স্থিত। নিউ হাফলংয়ের মতো এত সুন্দর স্টেশন আমাদের দেশে কিন্তু খুবই কম জায়গাতেই আছে। আপনাদের হাফলং ডিমা হাসাও ট্যুরটা কিন্তু শুরু হবে এই নিউ হাফলং জংশন থেকেই। আজকের এই ভিডিওতে আমি 3 রাত 4 দিনের হাফলং ডিমা হাসাও ট্যুর নিয়ে সমস্ত ইনফরমেশন এবং ট্যুর প্ল্যান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার পর আমি নিশ্চিত আপনারা এই ডিমা হাসাও জেলার প্রেমে পড়ে যেতে বাধ্য হবেন। এবার চলুন জেনে নিই এই অঞ্চলের নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস। ডিমা হাসাও কথাটি এসেছে ডিমাসা উপজাতি থেকে। এটি ডিমা হাসাও জেলার সবচেয়ে বৃহত্তম উপজাতি। এছাড়াও এখানে কুকি, খাসি, নাগা, কার্বি প্রভৃতি উপজাতিরও বাস। এই জেলায় কিন্তু বাঙালির সংখ্যাও প্রচুর। ডিমাসা উপজাতিদের পর দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় এখানে বাঙালিরা। প্রায় 12% মানুষ এখানে বাংলা ভাষায় কথা বলে। পঞ্চদশ শতকে এই জেলা প্রাচীন ডিমাসা সাম্রাজ্যের অংশ ছিল, যাদের রাজধানী ছিল এই জেলার মাইবং এবং নাগাল্যান্ডের ডিমাপুর। এই জেলা ও ডিমাসা সাম্রাজ্যের ইতিহাস বহু পুরনো এবং বৃহৎ। তাই সেদিকে না গিয়ে সরাসরি প্রসঙ্গে ফিরে আসি। ভ্রমণের পরিপ্রেক্ষিতে যদি বলেন তাহলে এই এলাকাটি একদমই অবহেলিত বলা চলে। বেশ কিছু বছর আগে পর্যন্ত এই এলাকায় বেশ কিছু স্থানীয় ও জাতিগত সমস্যা চলছিল, যার ফলে ট্যুরিস্টদের আসার পরিমাণ ছিল একদমই কম। তাছাড়া এই এলাকার ট্যুরিস্ট স্পটগুলো সম্পর্কে প্রচার তা সবার কাছে তুলে ধরা, সেটা স্থানীয় বা রাজ্য সরকার কোনো স্তরেই প্রায় ছিল না। কিন্তু বর্তমানে এই এলাকায় যথেষ্ট শান্তি ফিরে এসেছে। স্থানীয় স্তরে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ট্যুরিজমের উন্নতির জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভিস্টাডোম কোচ চালু হয়েছে, নতুন নতুন হোমস্টে ও হোটেল গড়ে তোলা হয়েছে। ফলে ধীরে ধীরে এই এলাকায় ট্যুরিজমের উন্নতি হচ্ছে এবং ট্যুরিস্টদের আসার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। কোন সময়ে এখানে আসবেন, কিভাবে এখানে আসবেন, তা জানতে হলে ভিডিওর এই অংশটা আপনাকে দেখতেই হবে। আর ভিডিওটা ভালো লাগছে কিনা সেটা কমেন্ট করে জানান। আপনি ডিমা হাসাও তথা হাফলং চাইলে সারা বছরই আসতে পারেন। তবে এখানে আসার সেরা টাইম যদি বলতে চান তাহলে আমি বলবো বর্ষার পরবর্তী সময় থেকে, অর্থাৎ সেপ্টেম্বরের পর থেকে একেবারে মার্চ মাস পর্যন্ত। বর্ষায় এখানে আসলে প্রকৃতির সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করা যায়। তবে বর্ষাতে প্রধান যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো ধস। প্রবল বর্ষা হলে এখানকার রেল লাইন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ধস নেমে পুরোপুরি নষ্ট ও বন্ধ হয়ে যায়। তাই আমি সাজেস্ট করব বর্ষার সময়টাকে পেরিয়ে এখানে আসুন। আপনারা যদি কেউ এখানে গিয়ে থাকেন তাহলে নির্দ্বিধায় আপনাদের অভিজ্ঞতার কথা এখানে শেয়ার করুন। এবার বলি এখানে যাবেন কিভাবে। হাফলং পৌঁছানোর জন্য সবচেয়ে সহজ মাধ্যম হল ট্রেন। যেহেতু আমি কলকাতায় থাকি তাই এখান থেকে কিভাবে যাওয়া যায় সেটাই বলবো। এই ট্রেন যাত্রা একাধারে কম খরচের যাত্রা।
এবং তার পাশাপাশি খুবই দৃষ্টিনন্দন হবে আপনাদের জন্য, কারণ এই রুটের মধ্যে লামডিং থেকে বদরপুর এই সেকশন পুরোটাই যাবে পাহাড়ি এলাকার ওপর দিয়ে। আপনি কলকাতা থেকে পাবেন কাঞ্চনজঙ্ঘা শিয়ালদহ সকাল 6:50 শিয়ালদহ থেকে ছাড়ে। অরনাই এক্সপ্রেস ডানকুনি জংশন থেকে সকাল 11:41 ছাড়ে। এছাড়াও পাবেন গুয়াহাটি এক্সপ্রেস। আন্দুল থেকে দ্বিসাপ্তাহিক বুধ ও শনিবার পাবেন আগরতলা হামসফর। আপনাকে প্রথমে নামতে হবে নিউ হাফলং স্টেশনে। ট্রেন ছাড়াও আপনি ফ্লাইটের আসতে পারেন কলকাতা থেকে গৌহাটি অথবা শিলচর, তারপর ট্রেন অথবা বাই রোডে সোজা চলে আসুন হাফলংয়ে। ভিডিওর এই অংশে বলবো আপনার ট্যুর প্ল্যান কি হবে, তাই খুব মনোযোগ দিয়ে এই অংশটা দেখবেন। আমি আগেই বলেছি যে এই ভিডিওতে 3 রাত 4 দিনের ট্যুর প্ল্যানের কথা আপনাদের বলবো। এর মধ্যেই হাফলং ও ডিমা হাসাও জেলার ট্যুরিস্ট স্পটগুলো এবং দিন অনুযায়ী বিস্তারিত ট্যুর প্ল্যান উল্লেখ করব। আমার এই প্ল্যানটা হবে একটু ভিন্ন, সেটা শুরু হবে ডিমা হাসাও জেলার সদর শহর হাফলং থেকে এবং গিয়ে শেষ হবে হোজাই জেলার লঙ্কা স্টেশনে। আমি ধরে নিচ্ছি আপনারা হাফলং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে পৌঁছে গিয়েছেন। প্রথম দিন সকাল 11:30 নাগাদ আপনারা নিউ হাফলং পৌঁছে যাবেন। স্টেশনে নেমেই ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসুন। এই নিউ হাফলং স্টেশন যে জায়গায় এবং স্টেশন থেকে চারদিকের ভিউ কতটা অসাধারণ সেটা বাইরে বের হলেই বুঝতে পারবেন। কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করার পর আপনাদের প্রধান কাজ হবে একটা অটো বা গাড়ি রিজার্ভ করা। আপনি সিঙ্গেলি আসুন বা গ্রুপে আসুন, আপনাকে ঘোরার জন্য রিজার্ভ করতেই হবে, শেয়ার কিছুই পাবেন না। অটো করলে অনেকটা কমে হয়ে যাবে, প্রায় 1200 থেকে 1500 টাকার মধ্যে সারাদিনে লোকাল সাইটসিং করার জন্য। স্টেশন থেকে হাফলং শহরের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। হোটেল বা হোমস্টে আগে থেকে বুক করে আসা ভালো। আমি গাড়ির ড্রাইভার ও হোমস্টের নাম্বার ভিডিওর শেষে দিয়ে দেব। আপনারা যদি গ্রুপে 3 থেকে 4 জন থাকেন তাহলে অটো সবচেয়ে বেস্ট। আজকে আপনাদের প্ল্যান হবে নিউ হাফলং স্টেশন থেকে সারাদিনে যে কটা সাইটসিং করতে পারবেন সেগুলো দেখে নিয়ে সোজা একেবারে আপনাদের হোটেল বা হোমস্টেতে চলে যান। স্টেশন থেকে বেরিয়ে শহরের দিকে না গিয়ে আপনারা যাবেন জাতিঙ্গার দিকে। স্টেশন থেকে জাতিঙ্গার দূরত্ব প্রায় 7 কিমি। রাস্তায় যেতে যেতে বেশ কিছু ভিউ পয়েন্ট পাবেন, যেমন জাতিঙ্গা ভিউ পয়েন্ট। এই রাস্তাটা সোজা চলে গিয়েছে শিলচরের দিকে। এরপর চলে আসুন এথেনিক ভিলেজ দেখতে। এই পুরো ডিমা হাসাও জেলায় প্রচুর জনজাতি সম্প্রদায়ের বাস বহু যুগ থেকেই, সেটা আমি আগেই বলেছি। তাই এখানকার সমস্ত এথেনিক গ্রুপ বা সম্প্রদায়ের বাড়িঘর, পোশাক, সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে এই গ্রামে। এই এক গ্রামে আসলে সমস্ত সম্প্রদায়কে একসাথে দেখতে পাবেন। গেট থেকে কিছুটা পথ আপনাকে হেঁটে এর ভেতরে ঢুকতে হবে। এটা দেখে নিয়ে নেক্সট যে স্পটটা দেখবেন সেটা হলো জাতিঙ্গার সবচেয়ে জনপ্রিয় জাতিঙ্গা বার্ড ওয়াচিং সেন্টার। এই জায়গাটি খ্যাতি কিন্তু শুধু আসাম বা আমাদের দেশ নয়, বিদেশেও ছড়িয়ে গেছে। বলা হয় থাকে প্রতি বছর অক্টোবর নভেম্বর মাসের দিকে ভোরে ও সন্ধ্যের দিকে পাখিরা নাকি বলে এখানে সুইসাইড করে। সেই জন্য জায়গাটিকে বার্ড সুইসাইড পয়েন্ট হিসেবেও ডাকা হয়। এবার এখান থেকে রওনা দেবেন হাফলং শহরের উদ্দেশ্যে। শহরের আশেপাশে বেশ কিছু দর্শনীয় স্থান আছে, সব তো এই সময়ের মধ্যে দেখা সম্ভব না। তবে যতগুলো দেখতে পাবেন দেখে নেবেন। জায়গাগুলো সম্পর্কে কিন্তু আগে থেকে অটো ড্রাইভারের সাথে কথা বলে রাখবেন। হাফলংয়ে এসে সবার আগে দুপুরের লাঞ্চটা করে নিন। এখানে বেশ কিছু বাঙালি হোটেলও পেয়ে যাবেন। তারপর বাকি সময়টুকু ভালোভাবে কাজে লাগান। হাফলং শহরের আশেপাশে বেশ কিছু সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে, যেগুলো এখানকার প্রধান আকর্ষণ। প্রথমেই তা দেখে নেবেন ডিমালিক ভিউ পয়েন্ট। এরপর চলে আসুন হাফলং লেক। খুবই সুন্দরভাবে সাজানো এই লেকটি আপনাদের যথেষ্টই ভালো লাগবে। তারপর একে একে দেখে নিন সার্কিট হাউস ভিউ পয়েন্ট, মোলপং ভিউ পয়েন্ট, আব্রাহাম ভিউ পয়েন্ট,
এবং হাফলং টানেল দেখে চলে আসুন আপনাদের বুক করা হোটেল বা হোমস্টেতে। এখানে এসে ফ্রেশ হয়ে রেস্ট নিন, তারপর রাতের ডিনার সেরে নিয়ে চটপট শুয়ে পড়ুন। দ্বিতীয় দিনটা আপনারা রাখবেন মাইবং এর জন্য। এই মাইবং ও ডিমা হাসাও জেলার আরও একটি সুন্দর জায়গা। এর পাশাপাশি এটি প্রাচীন ডিমাসা সাম্রাজ্যের রাজধানীও ছিল। এখানে আছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। দ্বিতীয় দিনে আপনাদের প্ল্যান হবে হাফলং থেকে একটা গাড়ি বা অটো রিজার্ভ করা এবং সেটা করে চলে যান মাইবং। সারাদিন মাইবং ঘুরে নিয়ে আবার ফিরে চলে আসুন হাফলং এর হোটেল বা হোমস্টেতে। এই মাইবং হল ডিমাসা সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী। প্রথম রাজধানী ছিল ডিমাপুর, যেটা বর্তমানে নাগাল্যান্ডে অবস্থিত। এই ডিমাপুরে রাজধানী থাকাকালীন অহোমরা তাদের রাজধানী আক্রমণ করে, ফলে সেখান থেকে তারা এই মাইবং এসে তাদের দ্বিতীয় রাজধানী স্থাপন করে, যেটা ছিল উত্তর কাছাড় জেলার অংশ। সময়কালটা ছিল প্রায় পঞ্চদশ শতকে। এই দেখুন, আবার ইতিহাসের দিকে চলে যাচ্ছি। যাই হোক, আমাদের প্রসঙ্গে ফিরে আসি। সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে আপনাদের বুক করা গাড়িতে করে রওনা দিন মাইবং এর উদ্দেশ্যে। মাইবং যাওয়ার পথে উপভোগ করুন দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য। মাইবং পৌঁছে আগে ব্রেকফাস্ট করে নিন, তারপর ঘুরে নিন এখানকার বিখ্যাত মাইবং এর এক অদ্ভুত স্টোন হাউস, যার জন্য আপনাদের যেতে হবে রণচণ্ডী মন্দিরে। এই স্টোন হাউসটিকে মাতা রণচণ্ডীর মন্দির হিসেবেও ধরা হয়। সময়কালটা ছিল সপ্তদশ শতক। এই সময় কোচবিহারের রাজা চিলা রায়ের নেতৃত্বে তার বাহিনী এই মাইবং আক্রমণ করে। তখন ডিমাসা সাম্রাজ্যের রাজা হরিশ্চন্দ্র দেবী রণচণ্ডীর স্বপ্নাদেশ পান যে যদি এক রাতের মধ্যে তিনি একটি পাথর খোদাই করে তার জন্য মন্দির নির্মাণ করতে পারেন, তাহলে এই আক্রমণের হাত থেকে তার রাজধানী রক্ষা পাবে। ঘরটি পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগেই ভোর হয়ে যায়, ফলে দোচালা বিশিষ্ট এই বাড়িটি অসম্পূর্ণ থেকে যায় এবং ডিমাসারা কোচদের হাতে পরাজিত হয়। এই রণচণ্ডী মন্দিরের গেট থেকে 20 টাকার টিকিট কেটে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। এই স্টোন হাউস দেখে নিয়ে আশপাশের কিছু ভিউ পয়েন্টও আছে, সেগুলো দেখে নিতে পারেন। এই মাইবং শহরটি মাহুর নদীর তীরে অবস্থিত। এই নদীর ধারে এসেও সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। আপনারা যদি টাকা বাঁচাতে চান তাহলে ট্রেনে হাফলং থেকে মাইবং চলে আসতে পারেন। এছাড়াও হাফলং থেকে লামডিং যাওয়ার বাস ধরেও এই মাইবংয়ে চলে আসতে পারেন। অনেকগুলো অপশন আপনাদের দিলাম, এবার যেটা আপনারা চাইবেন। এরপর আপনাদের ডিমা হাসাও জেলার আর 2 দিন অবশিষ্ট থাকছে। তাই এই 2 দিন আপনি কি করবেন সেটা জানার জন্য আপনাকে ভিডিওর এই অংশটি দেখতেই হবে। আমার প্ল্যান অনুযায়ী এই তৃতীয় ও চতুর্থ দিন ঘোরার জন্য আপনাদের অবশ্যই একটা গাড়ি রিজার্ভ করা জরুরি, কারণ এই লাইনে ট্রেন ও বাস পরিষেবা পাবেন না। গাড়ি একবারে 2 দিনের জন্য বুক করে নেবেন। সেই গাড়ি আপনাদের 2 দিন ঘুরিয়ে চতুর্থ দিন বিকেলে লঙ্কা স্টেশনে ড্রপ করে দেবে। তাই হাফলংয়ে এদিন সকাল সকাল হোমস্টে থেকে বিদায় নিয়ে বুক করা গাড়ি করে রওনা দেবেন উমরাংশু উদ্দেশ্যে। হাফলং থেকে যার দূরত্ব 105 কিমির মতো, পৌঁছতে সময় লাগবে 3 ঘন্টার ওপরে, তাই যত তাড়াতাড়ি বের হবেন ততই ভালো। এই উমরাংশু যাওয়ার রাস্তাটা কিন্তু মাঝে মাঝে বেশ খারাপ, এই কারণে যেতে আপনাদের টাইম লেগে যাবে। আজ আপনারা উমরাংশু নেমে গলফ কোর্স ঘুরে এখানে কোনো হোটেলে নাইট স্টে করবেন। যাওয়ার পথে প্রথম যে জায়গাটি পড়বে সেটা হলো গুঞ্জুম। এখানে একটি সুন্দর ভিউ পয়েন্টও আছে। এখান দিয়ে যাওয়ার সময় অবশ্যই দাঁড়াবেন। তাছাড়া এখানে প্যারাগ্লাইডিং হয়। এরকম ছোট বড় ভিউ পয়েন্ট গোটা রাস্তাতে অনেকগুলোই পাবেন। উমরাংশু পৌঁছে সোজা চলে আসুন উমরাংশু লেকের পাশে অবস্থিত গলফ কোর্সে। জায়গাটি একেবারেই অসাধারণ, কিন্তু এই জায়গাটি সম্পর্কে আমরা অনেকেই প্রায় জানি না। নীল জলের এক বিরাট লেক, যা আপনাকে কিছুটা প্যাংগং লেকের কথা মনে করাবে, এবং পাশেই অবস্থিত সবুজ গালিচায় মোড়া গলফ কোর্সটি আপনাদের কাশ্মীরের কথা মনে করাবে। গলফ কোর্সের এন্ট্রি গেট থেকে টিকিট কেটে আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে। ভেতরে লেকে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, যেগুলো আপনারা চাইলে করতে পারেন।
এই জায়গাটিতেই কিন্তু প্রতি বছর ডিসেম্বর মাসের শেষের দিকে ফ্যালকন ফেস্ট হয়ে থাকে। এই সময়ে এখানে প্রচুর ভিড় হয়। যাই হোক, এটা দেখে নিয়ে এরপর চলে যান আপনাদের বুক করা হোটেলে। সেদিনটা হোটেলেই রেস্ট নিন। চতুর্থ দিন সকালে উঠেই হোটেল থেকে চেক আউট করে নিয়ে লাগেজ গাড়িতে তুলে ব্রেকফাস্ট করে নিয়ে রওনা দিন আজকের প্রথম গন্তব্যস্থলের উদ্দেশ্যে। প্রথমে দেখে নিন উমরাংশুর কপিলী নদীর ওপরে অবস্থিত কপিলী ড্যাম। ড্যামটি একেবারে মেঘালয়ের বর্ডারে অবস্থিত। কপিলী নদীর ওপারটাই কিন্তু মেঘালয়ের জলন্তিয়া জেলা। সামনেই আছে এই ড্যামের ফলে সৃষ্ট একটি কৃত্রিম লেক। এরপর দেখে নিতে পারেন উমরাংশু লেকের মাঝে অবস্থিত খুবই সুন্দর ছোট্ট একটি দ্বীপ পুশরিঙ্গি। দ্বীপের মধ্যে কিন্তু একটি দারুণ রিসর্টও আছে। এটা দেখে নিয়ে উমরাংশুকে বিদায় জানিয়ে এবার রওনা দেবেন আপনাদের পরের গন্তব্য পানিমুরের উদ্দেশ্যে। পানিমুর যাওয়ার রাস্তাটি সোজা চলে গেছে আসামের লঙ্কা শহরের দিকে। পাশ দিয়েই বয়ে গেছে কপিলী নদী। উমরাংশু থেকে পানিমুরের দূরত্ব 30 কিমি। যেতে আপনাদের 1 ঘন্টার কাছাকাছি তো লেগেই যাবে। এই পানিমুরের কাছে এসেই কপিলী নদীর ওপরে ছোট কিন্তু অসম্ভব সুন্দর একটি ঝর্ণার সৃষ্টি করেছে। কপিলী নদীতে বোটিং করতে করতে আপনারা এই ঝর্ণার সামনে পর্যন্ত যেতে পারবেন। এখানে এই ফলস আর কিছু ভিউ পয়েন্ট ছাড়া আর তেমন কিছু দেখার নেই। এটা দেখে নিয়ে এবার আপনারা রওনা দেবেন লঙ্কার উদ্দেশ্যে। লঙ্কা থেকেই আপনাদের ফেরার ট্রেন, তাই বিকেলের মধ্যে আপনারা লঙ্কা স্টেশনে পৌঁছে যাবেন এবং সন্ধ্যা 7:20 কাঞ্চনজঙ্ঘা ধরে ফিরে চলে আসুন। ভিডিওর শেষ পর্যায়টা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, তাই এই অংশটা আপনাকে দেখতেই হবে। কোথাও ঘুরতে আসলে বাঙালির প্রধান যেটা চাহিদা থাকে সেটা হলো ভালো থাকার হোটেল ও খাওয়ার ব্যবস্থা। সাথে যদি বাঙালি খাওয়ার হয় তাহলে তো আরোই ভালো। আসামের হাফলংয়ে বেড়াতে আসলে আপনাদের থাকার জন্য কিছু ভালো হোটেল বা হোমস্টের সন্ধান দিচ্ছি, তাতে আপনারা থাকার সাথে সাথে খাওয়ারের সুবিধেও পেয়ে যাবেন। হোটেল ল্যান্ডমার্ক, ফোন নাম্বার 9854756526। নোথাও লজ, ফোন নাম্বার 913673236247। হোটেল এলিট, ফোন নাম্বার 913673237350। লেকভিউ লজ, ফোন নাম্বার 917896849235। নাওরাই নৌ হোমস্টে, ফোন নাম্বার 0847282547। এছাড়াও পাবেন হাফলং হোটেল এবং উমরাংশু হোটেল। আরও অনেক হোটেল আছে যা আমি এখানে উল্লেখ করতে পারলাম না। হাফলং এর সাথে সাথে পুরো ডিমা হাসাও জেলা ঘোরার জন্য আপনাদের অটো এবং গাড়ি বুকিং করা অবশ্যই জরুরি। গাড়ি আপনারা আগে থেকেই বুক করে আসলে ভালো, অনলাইন বা গুগলে পেয়ে যাবেন। আর অটো আপনারা স্টেশনে আসলেই প্রচুর পেয়ে যাবেন, তাও কিছু গাড়ি ও অটো ড্রাইভারের নাম্বার আমি নিচে দিয়ে দিলাম, আপনারা দেখে বুক করে নিতে পারেন। অটো ড্রাইভার মনু বড়ুয়া, ফোন নাম্বার 8474077587। সঞ্জু, ফোন নাম্বার 9954109965। হিলস অটো সার্ভিস, ফোন নাম্বার 070002555038। এবার আসি খরচের ব্যাপারে, যেটা নিয়ে সবার প্রশ্ন থাকে সবচেয়ে বেশি। খরচের হিসেবটা যদিও ওভাবে বলা কঠিন, তাও আপনাদের সুবিধার্থে আমি একটা রাফ হিসেব দিচ্ছি। হোটেল ভাড়া, আপনাদের 3 দিন হোটেল থাকা মাথাপিছু প্রায় 2200 টাকার মতো খরচা হবে। কারণ এদিকে হোটেল সংখ্যা কম, তাই রেটটা একটু বেশি। গাড়ি ভাড়া বা অটো রিজার্ভ করার জন্য আপনাদের ভালো একটা খরচ আছে। যদি আপনারা গ্রুপে 4 জন থাকেন তাহলে খরচটা অনেকটাই কমে যাবে। দিনে অটোতে হাফলং লোকাল সাইটসিং করার জন্য আপনাদের খরচ হতে পারে 1200 থেকে 1500 টাকা। এর বাইরে বাকি 2 দিনের জন্য গাড়ি রিজার্ভ করলে আপনাদের গুনতে হবে প্রায় 9000 টাকা, বেশি কম হতে পারে। এবার আপনারা যতজন থাকবেন, খাওয়ার খরচের জন্য ডেইলি আপনারা 400 থেকে 450 ধরে চলতে পারেন। এর মধ্যে কিন্তু যাতায়াত ভাড়া, এন্ট্রি ফি বা কোনো পার্কিং চার্জ ধরা নেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি।
ফিরে আসবো খুব তাড়াতাড়ি।